জানতে চাই মিলন কর্মকার আপনার কাছ থেকে ঠিক এই মুহূর্তে কি অবস্থা রয়েছে, আবহাওয়া অফিস কি বলছে, আমরা কোন জায়গাটিতে এই মুহূর্তে রিমাল কোথায় অবস্থান করছে? শুভ সকাল ফারহানা। এই মুহূর্তে যে কলাপাড়ার আবহাওয়া পরিস্থিতি সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের যে শেষ অংশ যে ল্যান্ডফল সেটা কিন্তু আসলে আহ, এই মুহূর্তে কলাপাড়ার উপর থেকে যে হয়তো অন্য এলাকায় ধাবিত হচ্ছে, কারণ সকাল থেকে যে মুষলধারায় বৃষ্টি এবং ঝড়ো বাতাস সেটা কিন্তু আসলে গতকাল রাতের মতোই যে গতি সেটা কিন্তু অব্যাহত ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে গতকালের যে ক্ষয়ক্ষতির যে পরিমাণটা ছিল সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আসলে এই বাস্তব চিত্র কিন্তু আসলে ফুটে ওঠেনি গণমাধ্যমে, একইভাবে যে উপজেলা প্রশাসনের কাছে ফুটে ওঠে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রেখে যে কলাপাড়ায় কিন্তু গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন, অধিকাংশ নেটওয়ার্ক অনেকটা খুব বাজে অবস্থা নেটওয়ার্কেরও। একইভাবে যে আমরা কোনো স্থানে যে এক স্থানের থেকে যাওয়ার অবস্থা নেই, কারণ এখন এই মুহূর্তেও কিন্তু ঝড়ো বাতাস এবং বৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে যে উপকূলীয় যে অবস্থাগুলো সেটা হচ্ছে সেটা বাস্তব চিত্র আপনাকে আমি দেখাতে পারছি না। তবে আমরা যেটা আমাদের মাধ্যমে যেটা জেনেছি, জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় যে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে জেনেছি, সেটা হচ্ছে যে কলাপাড়ার চাকামাই ইউনিয়নে কিন্তু 5টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে রয়েছে এবং এখানকার যে বটতল এলাকার যে বেড়িবাঁধ সেটা কিন্তু গতকাল দুপুরে ভেঙে গেছে। এবং একইভাবে যে আমরা গতকাল সন্ধ্যা পর্যন্ত যে বিষয়টি জেনেছি, চরবালিয়াতলি বেরিবাঁধে রিভার সাইডের অংশ ঢুকে পড়ছে এবং রাতের যে পানির উচ্চতা ছিল, পানির উচ্চতা কিন্তু গতকাল দুপুরের চেয়ে রাতের পানির উচ্চতা বেশি ছিল। হ্যাঁ, সেই কারণে কিন্তু আসলে ওই বাড়িটা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি। তবে ঠিক কি পরিমাণে আছে সেই বিষয়টা এখন পর্যন্ত আপনাকে জানাতে পারছি না। জি, আর অনেক কলাপাড়া ধন্যবাদ, আপনি উপজেলা রয়েছেন আমাদের সাথে মিলন। আমি এই ফাঁকে একটু কামরুল হাসানের কাছ থেকে ঘুরে আসতে চাই। কামরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মিলনের কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছিলাম যে দুপুরের চেয়ে প্লাবিত এলাকার সংখ্যা বেড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। এই দুটি জায়গাতে একটু জানতে চাই, আপনার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ঠিক কতখানি এলাকা জুড়ে মানুষ এই অবস্থায় রয়েছে? প্লাবনের কি অবস্থা, কতগুলো এলাকা বা কতগুলো গ্রাম আসলে প্লাবিত হয়েছে এই মুহূর্তে রাঙ্গাবালিতে? জি ফারহানা, গত পরশু থেকেই আসলে রাঙ্গাবালী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একেবারে রাঙ্গাবালী উপজেলার বলা যায় সব এলাকায় কোনো জায়গায় বিদ্যুৎ সরবরাহ নেই, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি আপনি যে প্রশ্নটি করছিলেন যে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নিয়ে আমরা অনেক আগ থেকেই বলে আসছিলাম যে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ এবং অনেক এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ অনেক আগ থেকেই বিধ্বস্ত। সেই বাঁধগুলো দিয়ে কিন্তু ভাঙা বাঁধ দিয়ে কোথাও কোথাও বাঁধ উঠছে এবং কোথাও কোথাও নতুন করে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু এলাকাগুলো প্লাবিত হয়েছে লোকালয়ের। এরকম কমপক্ষে 10টি গ্রাম রয়েছে যেখানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের কারণেই আসলে লোকালয়ে পানি ঢুকে পড়েছিল। এবং এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই এমনও কিছু এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতেও কিন্তু পানি ঢুকে পড়েছিল জোয়ারের। এবং নিচু যে এলাকাগুলো রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাহিরে, সেই নিম্নাঞ্চলও কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। গতকাল দিন এবং রাতের জোয়ারে সেসব এলাকা প্লাবিত হয় এমনটি কিন্তু আমরা জানতে পারি। এবং দিনের চেয়ে রাতের জোয়ারে কিন্তু পানি বেশি বৃদ্ধি পেয়েছে, যার কারণে যে এলাকাটির কথা বলতেই হয়, আগুনমুখা নদী ঘেঁষা চালদিটাবুনিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু গতকাল রাতে প্লাবিত হয়েছে। সে এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল। আজ সকাল নাগাদ আবার কিন্তু জোয়ারে পানি প্রবাহিত হওয়া শুরু করবে আগুনমুখা নদীতে। সেক্ষেত্রে কিন্তু দুপুর পর্যন্ত এই জোয়ার প্রবাহিত হবে। আজকের জোয়ারও বাতাসের ঠিক কতখানি এলাকা পানিবন্দী, মানে কত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে সেই খবরটি একটু জানতে চাই। আর আপনি বলছিলেন যে শহর রক্ষা বাঁধ, তার কারণেই আসলে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি কি একটু পরিষ্কার করবেন? মানে বাঁধই আসলে সমস্যার কারণ হয়ে দাঁড়ালো? জি, আপনি ফারহানা যে প্রশ্নটি করছেন, যে আপনি জানেন যে নদী এবং সাগর বেষ্টিত জনপথেরই চারপাশে এলাকার লোকালয়গুলো আসলে চারপাশটা জুড়েই কিন্তু নদী এবং সাগর রয়েছে, যার কারণে নদী রক্ষা বাঁধ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপকূলবাসীর কাছে। কারণ দুর্যোগ এলেই কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাঁধ নিয়ে তোড়জোড় শুরু করে এবং বাঁধ মেরামতের কথা বলে, কিন্তু দুর্যোগ যখন থাকে না তখন কিন্তু এই বাঁধগুলো যে মেরামত দরকার, এই বাঁধগুলো যে
সংস্কার করা দরকার এমনটি কিন্তু তারা মনে করে না, এবং যখনই বাঁধ ভেঙে যায় তখন বাঁধগুলো মেরামতের কথা বলে। ফারহানা, আপনাকে বলি যে রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চরান্ডা 4 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ অনেক আগ থেকেই ভাঙা। প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে সে এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ভেঙে আছে। সে বাঁধ কিন্তু মেরামতের উদ্যোগ দীর্ঘদিনেও নেওয়া হয়নি, যার কারণে গতকালকে যে জোয়ার এবং রাতে যে জোয়ার, সে জোয়ারে কিন্তু ওই এলাকা প্লাবিত হয়েছে, পুরো গ্রামটি কিন্তু। এছাড়া চালিতাবনিয়া ইউনিয়নের 3টি পয়েন্ট অনেক আগ থেকেই ভাঙা ছিল এবং সর্বশেষ কিছু কিছু এলাকা মেরামত করা হয়েছে, কিন্তু গতকালকে জোয়ারে সে এলাকা নতুন করে আবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভাঙা বাঁধগুলো পানি ঢুকেছে। এরকম গ্রামের সংখ্যা যদি আমি বলি 10টি এরকম গ্রাম রয়েছে। এছাড়া কয়েকটি এলাকা রয়েছে চর নদীর এবং চরকাশের, যেখানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নেই আশ্রয় কেন্দ্র, সেখানে কিন্তু সরাসরি পানি ঢুকে পড়ছে। সেখানেও কিন্তু এলাকাবাসী বলছিল যে এই এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজনীয়তার কথা কিন্তু তারা বলছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেসব এলাকায় আসলে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙা রয়েছে, সে ভাঙা বাঁধ এলাকায় বড় প্রকল্পের মাধ্যমে সে বাঁধ কিন্তু নির্মাণের প্রস্তাব তারা পাঠিয়েছেন বরাবরের মতো। এই কথা আসলে আমরা বছর পর বছর শুনে যাচ্ছি। কামরুল হাসান, আপনিও নিশ্চয়ই একই কথা শুনেছেন বহুবার। আপনি রয়েছেন আমাদের সাথে, আমরা আরেকবারও মিলন কর্মকারের কাছে যেতে চাই। মিলন, বাঁধ ভাঙ্গার কথা শুনছিলাম আমরা কামরুলের কাছ থেকে, আপনিও কিছুটা তথ্য দিচ্ছিলেন, সেই জায়গাটিতে ফিরবো। তবে তার আগে একটু জানতে চাই যে আশ্রয় কেন্দ্রে কত মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন, যথাযথ আশ্রয় কেন্দ্র আছে কিনা এবং সেগুলোর কি অবস্থা? এটা হচ্ছে যে গতকাল আমাদের জানেন যে গতকাল দুপুর পর্যন্ত যে আশ্রয় কেন্দ্রে মানুষের যাওয়ার পরিমাণটা ছিল খুবই কম, এবং কলাপাড়া উপজেলায় 155টি সাইক্লোন সেন্টার এবং 20টি মুজিব কিল্লা রয়েছে। যে 155টি আশ্রয় কেন্দ্র এবং মুজিব কিল্লায় সেটি কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে মানুষজন যাত্রা দিতে শুরু করে। আপনি জানেন যে কলাপাড়ার যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যে কুয়াকাটা, আপনি জানেন যে কুয়াকাটা পর্যটন এলাকা হয়, কুয়াকাটায় যারা এসেছেন তারা কিন্তু অধিকাংশ কুয়াকাটা যা বহুতল যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর বাইরে মহিপুর, নীলগঞ্জ, কলাপাড়া শহর থেকে শুরু করে ধুলাশ্বর, বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডাবলুগঞ্জ, ধানখালী, চম্পাপুর এবং চাকামে, এইসব ইউনিয়নের মানুষ কিন্তু সন্ধ্যার পরে আশ্রয় দিতে শুরু করে। কারণ যে সন্ধ্যার পরে কিন্তু ঝড়ের গতি প্রকৃতি বাড়তে শুরু করে এবং একই সাথে বাতাসের তীব্রতা বাড়া শুরু করে। মানুষ কিন্তু যে 2023 সালের যে ঘূর্ণিঝড়ের সময় যে 10তম সতর্ক সংকেতে মানুষ কিন্তু কোনো ধরনের বিপদের সম্মুখীন হয়নি, কিন্তু সেক্ষেত্রে কত শতাংশ মানুষ এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং সেখানে গবাদি পশু কি অবস্থা রয়েছে? কত শতাংশ মদাংশ আশ্রয় নিয়েছে সেই বিষয়টাকে উপজেলা প্রশাসন আমাদের নিশ্চিত করেনি, তবে প্রতিটি আশ্রয় কেন্দ্রে কিন্তু 200 থেকে 300 মানুষের আশ্রয় নিয়েছে, সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন করতে কিছুক্ষণ আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু কলাপাড়ার 15,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, যেগুলো যে জোয়ারের পানিতে যে সব এলাকায় প্লাবিত হয়েছে। আপনি জানেন যে চাকামাইয়ে 5টি গ্রাম প্লাবিত হয়েছে, নীলগঞ্জের 3টি গ্রাম প্লাবিত হয়েছে। একইভাবে যে কলাপাড়ার বিভিন্ন এলাকার বেড়িবাঁধ উঠছে এবং বাঁধ ভেঙে যে প্লাবিত হয়েছে সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আবার কিন্তু একটি ঝড় শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঝড়ের গতি প্রকৃতি, যে কিছুক্ষণ আগে যে আমি যখন আপনার সাথে কথা বলছিলাম সেখানে মুহূর্তে কিন্তু ঝড় শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু এরকম ঝড়ো হাওয়া কিন্তু বইছে আমাদের উপকূলীয় এলাকায়, এবং সেই সাথে কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সেই হিসাবে যে স্থানীয় জনপ্রতিনিধি শুরু করে উপজেলা প্রশাসন যে সঠিক যে তথ্য সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সংগ্রহ করতে পারছে না, কারণ একইভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কলাপাড়া। আপনি জানেন যে কলাপাড়ার যে অবস্থা, কলাপাড়ায় কিন্তু পায়রা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কিন্তু ওই যে হঠাৎ ঝড় যে কোনো ঝড় বা দুর্যোগ চলে আসলে কলাপাড়ায় কিন্তু ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, কিন্তু এবার কিন্তু আসলে কলাপাড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার একটা রেকর্ড হয়ে সৃষ্টি হয়েছে। গতকাল দুপুর থেকে কিন্তু কলাপাড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। একইভাবে কিন্তু কলাপাড়া পৌর শহরে যে পানি সরবরাহ লাইন সেটি কিন্তু আসলে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে কিন্তু মানে যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে দৃশ্যত বা মানুষ আরো ঝড়ের চেয়ে বেশি দুর্ভোগ পাচ্ছে এই মুহূর্তে। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কুয়াকাটা এলাকায় কিন্তু আসলে কুয়াকাটা সৈকতের যে ঝাউবাগান এলাকাটি রয়েছে সেই ঝাউবাগান এলাকার কিন্তু শত শত গাছ গতকাল রাতের জোয়ারে ভেসে যাওয়ার খবর আমরা পেয়েছি। একইভাবে যে কলাপাড়ার যে বনাঞ্চল গুলো ছিল সেই বনাঞ্চলের গাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পারছি। ফারানা,
অনেক ধন্যবাদ। একসাথে আসলে অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে পাওয়া গেল। মিলন, আপনি রয়েছেন আমাদের সাথে। আমরা একটু আরেকবারও কামরুলের কাছে যেতে চাই। কামরুল, আমরা বেশ অনেকগুলো তথ্য পাচ্ছিলাম, আশ্রয় কেন্দ্রের কথা জানতে চাচ্ছিলাম। আপনার এলাকায় আসলে কত শতাংশ মানুষকে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন আশ্রয় কেন্দ্রে নিতে পেরেছে? তাদের জন্য ব্যবস্থা কি রয়েছে? জি ফারহানা, আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন, রাঙ্গাবালী উপজেলায় 11টি মুজিব কিল্লা সহ মোট 90টি আশ্রয় কেন্দ্র গতকালকে থেকে খুলে দেওয়া হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রে উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে 10,000 মানুষ আশ্রয় নিয়েছে। রাঙ্গাবালীতে প্রায় 2 লক্ষ মানুষের বসবাস, তার মধ্যে মাত্র 10,000 মানুষ আশ্রয় কেন্দ্রে নিতে সক্ষম হয়েছে প্রশাসন।